সুইজারল্যান্ডের কোনো গ্রামে এক বুড়োর কাছ থেকে পুতুলটা কেনেন তিনি। বুড়ো নাকি ঠাট্টা করে বলে দিয়েছিল এর নাম ফ্রিটজ, এই নামেই ডাকবে একে, অন্য নামে ডাকলে কিন্তু জবাব পাবে না। জয়ন্ত বলল, আমি ছেলেবেলায় অনেক খেলনা পেয়েছি, বাবা মায়ের একমাত্র ছেলে ছিলাম বলেই বোধহয় তারা এই ব্যাপারে আমাকে কখনো বঞ্চিত করেননি। কিন্তু মামার দেওয়া এই ফ্রিটজকে পেয়ে কী যে হলো, আমি আর অন্য সমস্ত খেলনার কথা একেবারে ভুলেই গেলাম। রাত দিন ওকে নিয়ে পড়ে থাকতাম। এমনকি শেষে এমন একটা সময় এলো যখন আমি ফ্রিটজের সঙ্গে ঘন্টার পর ঘন্টা দিব্যি আলাপ চালিয়ে যেতাম। একতরফা আলাপ অবশ্যই, কিন্তু ফ্রিটজের মুখে এমন একটা হাসি আর ওর চোখে এমন একটা চাহনি ছিল যে মনে হতো যেন আমার কথা ও বেশ বুঝতে পারছে। এক এক সময় এমনও মনে হতো যে আমি যদি বাংলা না বলে জার্মান বলতে পারতাম তাহলে আমাদের আলাপটা হয়তো একতরফা না হয়ে দুতরফা হতো। এখন ভাবলে ছেলে মানুষই পাগলামি মনে হয়, কিন্তু তখন আমার কাছে ব্যাপারটা ছিল ভীষণ রিয়েল। বাবা মা অনেক বারণ করতেন, কিন্তু আমি কারোর কথা শুনতাম না। তখন আমি স্কুলে যেতে শুরু করেছি, কাজেই ফ্রিজকে দেবার জন্য সময়ের অভাব ছিল না আমার। এই পর্যন্ত বলে জয়ন্ত চুপ করলো। ঘড়ির দিকে চেয়ে দেখি রাত 9:30। বন্দি শহর স্তব্ধ হয়ে গেছে। আমরা সার্কিট হাউসের বৈঠকখানায় একটা ল্যাম্প জ্বালিয়ে বসে আছি। আমি বললাম, পুতুলটা কোথায় গেল? জয়ন্ত এখনো যেন কি ভাবছে। উত্তরটা এত দেরিতে এলো যে আমার মনে হচ্ছিল প্রশ্নটা বুঝি ওর কানেই যায়নি। পুতুলটা বন্দিতে নিয়ে এসেছিলাম, এখানে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়? আমি প্রশ্ন করলাম, কিভাবে? জয়ন্ত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, একদিন বাইরে বাগানে বসে চা খাচ্ছিলাম আমরা। পুতুলটা পাশের ঘাসের ওপর রেখেছিলাম। কাছে কতগুলো কুকুর জটলা করছিল। তখন আমার যা বয়স তাতে চা খাবার কথা নয়, কিন্তু জেদ করে চা নিয়ে খেতে খেতে হঠাৎ পেয়ালা কাত হয়ে খানিকটা গরম চা আমার প্যান্টে পড়ে যায়। বাংলোয় এসে প্যান্ট বদল করে বাইরে ফিরে গিয়ে দেখি পুতুলটা নেই। খোঁজাখুঁজির পর দেখি আমার ফ্রিজকে নিয়ে দুটো রাস্তার কুকুর দিব্যি টাগ অফ টাওয়ার খেলছে। জিনিসটা খুবই মজবুত ছিল, তাই ছিঁড়ে আলগা হয়ে যায়নি, তবে চোখ মুখ ক্ষতবিক্ষত হয়ে জামা কাপড় ছিঁড়ে গিয়েছিল। অর্থাৎ আমার কাছে ফ্রিটজের আর কোনোই অস্তিত্ব ছিল না। হি ওয়াজ ডেড। তারপর ভারী আশ্চর্য লাগছিল জয়ন্তর এই কাহিনী। তারপর আর কি, যথারীতি ফ্রিটজের সৎকার করি, তার মানে ওই দেবদারু গাছটার নিচে ওকে কবর দিই। ইচ্ছে ছিল কফিন জাতীয় একটা কিছু জোগাড় করা। সাহেব তো, একটা বাক্স থাকলেও কাজ চলতো, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কিছুই পেলাম না, তাই শেষটায় এমনিই মাটিতে পুঁতে ফেলেছিলাম। এতক্ষণে দেবদারু গাছের রহস্য আমার কাছে পরিষ্কার হলো। 10টা নাগাদ ঘুমোতে চলে গেলাম। একটা বেশ বড় বেডরুমে দুটো আলাদা খাটে আমাদের বিছানা। কলকাতায় হাঁটার অভ্যাস নেই, এমনিতেই বেশ ক্লান্ত লাগছিল। বালিশে মাথা দেবার 10 মিনিটের মধ্যেই ঘুম এসে গেল। রাত তখন কটা ঠিক জানি না, একটা কিসের শব্দে যেন ঘুমটা ভেঙে গেল। পাশ ফিরে দেখি জয়ন্ত সোজা হয়ে বিছানার ওপর বসে আছে, তার পাশে টেবিল ল্যাম্পটা জ্বলছে, আর সেই আলোয় তার চাহনিতে উদ্বেগের ভাব স্পষ্ট হয়ে ধরা পড়ছে। জিজ্ঞেস করলাম, কি হলো, শরীর খারাপ লাগছে নাকি? জয়ন্ত জবাব না দিয়ে আমাকে একটা পাল্টা প্রশ্ন করলো, সার্কিট হাউসে বেড়াল বা ইঁদুর জাতীয় কিছু আছে নাকি? আমি বললাম, থাকাটা কিছুই আশ্চর্য নয়, কিন্তু কেন বলো তো? বুকের ওপর দিয়ে কি যেন একটা হেঁটে গেল, তাই ঘুমটা ভেঙে গেল। ইঁদুর জিনিসটা সচরাচর নর্দমা টর্দমা দিয়ে থাকে, আর খাটের ওপর ইঁদুর ওঠে বলে আমার তো জানা ছিল না। জয়ন্ত বলল, এর আগেও একবার ঘুমটা ভেঙেছিল, তখন জানালার দিক থেকে একটা খচমচ শব্দ পাচ্ছিলাম। জানালায় যদি আওয়াজ পেয়ে থাকিস তাহলে বেড়ালের সম্ভাবনাটাই বেশি, কিন্তু তাহলে? জয়ন্তর মন থেকে যেন খটকা যাচ্ছেই না। বললাম, বাতিটা জ্বালানোর পর কিছু দেখতে পাসনি? নাথিং। অবশ্যই ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই বাতিটা জ্বালিনি। প্রথমটা বেশ হকচকিয়ে গেছিলাম। সত্যি বলতে কি একটু ভয়ই করছিল। আলো জ্বলার পর কিছুই দেখতে পাইনি। তার মানে যদি কিছু এসেও থাকে তাহলে সেটা ঘরের মধ্যেই আছে। তা
দরজা যখন দুটোই বন্ধ, আমি চট করে বিছানা ছেড়ে উঠে ঘরের আনাচে কানাচে খাটের তলায় সুটকেসের পেছনে একবার খুঁজে দেখলাম, কোথাও কিচ্ছু নেই। বাথরুমের দরজাটা ভেরানো ছিল, সেটার ভেতরেও খুঁজতে গিয়েছি। এমন সময় জয়ন্ত চাপা গলায় ডাক দিল, শঙ্কর। ফিরে এলাম ঘরে। জয়ন্ত দেখি তার লেপের সাদা ওয়াটার দিকে চেয়ে আছে। আমি তার দিকে এগিয়ে যেতে সে লেপের একটা অংশ ল্যাম্পের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা কি দেখতো। কাপড়টার ওপর ঝুঁকে পড়ে দেখি তাতে হালকা খয়েরি রঙের ছোট ছোট গোল গোল কিসের জানি ছাপ পড়েছে। বললাম, বেড়ালের থাবা হলেও হতে পারে। জয়ন্ত কিছু বলল না। বেশ বুঝতে পারলাম কি কারণে জানি সে ভারী চিন্তিত হয়ে পড়েছে। এদিকে রাত 2:30 বাজে। এত কম ঘুমে আমার ক্লান্তি দূর হবে না। তাছাড়া কালকেও সারাদিন ঘোরাঘুরি আছে, তাই আমি পাশে আছি, কোনো ভয় নেই। ছাপগুলো আগে থেকেই থাকতে পারে ইত্যাদি বলে কোনো রকমে তাকে আশ্বাস দিয়ে বাতি নিভিয়ে আবার শুয়ে পড়লাম। আমার কোনো সন্দেহ ছিল না যে জয়ন্ত যে অভিজ্ঞতার কথাটা বলল সেটা আসলে তার স্বপ্নের অন্তর্গত। বন্দিতে এসে পুরনো কথা মনে পড়ে ও একটা মানসিক উদ্বেগের মধ্যে রয়েছে, আর তার থেকেই বুকে বেড়াল হাঁটার স্বপ্নের উদ্ভব হয়েছে।